আমার বাড়ির কাজের লোক যেভাবে তেল মালিশের নামে আমার সাথে কাজ করল, যদি গল্পটি আপনারা সম্পূর্ণ শুনেন তাহলে আপনাদের মেশিন দিয়ে টপ টপ করে পানি চলে আসবে। আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন, কারণ কাজের লোক আমার সাথে যেভাবে কাজ করল। বন্ধুরা, গল্পটি শোনার আগে অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নিবেন। রাতের বেলা রামু আমার ঘরে এসে বলল, মেম সাহেব, খাবার দেব কি? আমি বললাম, আমার এখন ক্ষুধা নেই কি। তারপর আমি বললাম, রামু, তুমি আমার একটা কাজ করবে? রামু বলল, অবশ্যই করব মেম সাহেব। আমি বললাম, রামু, আমার শরীর ভালো লাগছে না, একটু তেল গরম করে নিয়ে এসো এবং আমার হাত পা মালিশ করে দাও। রামু বলল, ঠিক আছে মেম সাহেব, আমি তেল গরম করে নিয়ে আসছি। আমি তখন গাউন পরেছিলাম এবং বিছানায় শুয়ে পড়লাম। 2 মিনিটের মধ্যে রামু তেল গরম করে ঘরে এসে দাঁড়িয়ে রইল। আমি আমার গাউন হাঁটু পর্যন্ত তুলে ধরে বললাম, রামু, আমার পায়ে তেল দিয়ে মালিশ করে দাও। রামু কি মেম সাহেব বলে আমার পায়ে তেল মালিশ করতে শুরু করল। আমি ইচ্ছে করে আমার গাউন আরও উপরে তুলে ধরলাম যাতে রামু আমার সৌন্দর্য দেখতে পায়। রামু আমার পায়ে মালিশ করতে করতে আমার পায়ের দিকে তাকিয়েছিল এবং তার আঙুলের চাপ আগের চেয়ে বেশি শক্ত হয়ে গেল। আমি উল্টে শুয়ে বললাম, রামু, আমার পিঠেও মালিশ করে দাও, খুব ব্যথা করছে কি। সে বলল, মেম সাহেব, আমি এটা করতে পারব না। আমি বললাম, রামু, দেখো, তোমার লজ্জা করার কিছু নেই। আমি তোমাকে আমার কাজে রেখেছি এবং এই মালিশের জন্য আমি তোমাকে আলাদা করে টাকা দেব, যাতে তোমার ঘরও ভালোভাবে চলতে পারে। আমি তাকে টাকার লোভ দেখালাম। রামু আমার গাউন পিঠ থেকে তুলে দিয়ে পিঠের মালিশ শুরু করল। আমি দেয়ালে লাগানো আয়নায় দেখলাম যে সে এখন আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, রামু, আমার পিঠে ভালো করে মালিশ করো। সে কাঁপতে কাঁপতে আমার পিঠে মালিশ করছিল। কিছুক্ষণ পরে আমি উল্টে সোজা হয়ে বসলাম এবং বললাম, রামু, এখন আমার পেটেও মালিশ করো। রামু বলল, মেম সাহেব, আপনি কি বলছেন? রামু ভীষণভাবে কাঁপছিল এবং হেসে উঠল। আমি বুঝতে পারলাম যে রামু নিজে থেকে কিছু করতে চাইছে না। সে চাইছিল যে আমি প্রথমে কিছু করি। সে একটু লাজুক ছিল। তাই আমি তার 2টি হাত ধরে বললাম, নমস্তে বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব গল্পে স্বাগতম। আমার নাম পায়েল এবং আমি 22 বছর বয়সী একজন সুন্দরী মহিলা। আমার বিয়ে হয়ে গেছে 6 বছর। জীবনে আমি সব সুখ পেয়েছি, কিন্তু একটি সুখ পাইনি যা একজন নারীর জন্য সবচেয়ে মূল্যবান, স্বামীর ভালোবাসা। আমার স্বামী একজন বড় ব্যবসায়ী এবং ব্যবসার কারণে তিনি সবসময় বাড়ির বাইরেই থাকেন। সুখ, সুবিধা, সম্পত্তি সব আমার আছে, কিন্তু শুধু একটি জিনিসের অভাব আছে যা আমি সবসময় অনুভব করতে চাই, আমার স্বামীর সান্নিধ্য এবং তার ভালোবাসা। বন্ধুরা, আমার বাড়িতে রামু নামের একটি চাকর আছে। তার বয়স 20 বছর এবং সে বিহারের বাসিন্দা। রামু বিবাহিত, কিন্তু তার স্ত্রী বিহারেই থাকে। তার চোখেও একটি তৃষ্ণা দেখা যায়, একটি অসম্পূর্ণ আকাঙ্ক্ষার ব্যথা। সম্ভবত আমার মতোই সেও তার সঙ্গীর ভালোবাসা থেকে দূরে। এটি গত বছরের ঘটনা। আমার স্বামী কয়েক দিনের জন্য বাড়িতে এসেছিলেন। কিন্তু যেমন প্রতিবার হয়, যখন রাত হল, তিনি আমাকে বললেন যে তিনি 1 মাসের জন্য বিদেশ যাচ্ছেন ব্যবসার কারণে। সেই রাতে আমি আমার ঘরে একা ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিলাম। প্রতিবারের মতো এবারও তিনি 1 দিনের জন্য এসেছিলেন এবং আমাকে একা রেখে চলে গিয়েছিলেন। আমার হৃদয় তার আকাঙ্ক্ষায় তৃষ্ণার্ত হয়ে রইল এবং আমি আবারও এই ব্যথায় ডুবে গেলাম। আমার স্বামীর ভালোবাসার জন্য তৃষ্ণার্ত হয়ে, তার চলে যাওয়ার পর আমি আমার একাকিত্ব থেকে বাঁচতে মদ্যপান শুরু করলাম। এক রাতে আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে আমার স্বাস্থ্য খারাপ হয়ে গেল। আমাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। রামু আমাকে সামলে নিল, আমাকে হাসপাতালে নিয়ে গেল এবং আমার সুস্থ হওয়া পর্যন্ত আমার দেখাশোনা করল। যখন আমি সুস্থ হলাম, আমি তাকে ডাকলাম এবং তার সেবার জন্য ধন্যবাদ জানালাম। রামু নত হয়ে বলল, মেম সাহেব, আমরা তো আপনার চাকর। আপনার সেবা করা আমাদের কর্তব্য। আমরা আমাদের দারিদ্র্যের কারণে আমাদের স্ত্রী সন্তানদের থেকে দূরে এখানে উপার্জন করতে এসেছি। আমি আপনার অবস্থা দেখে বুঝতে পারছি যে আপনার সবকিছু থাকা সত্ত্বেও আপনি আপনার স্বামীর ভালোবাসা থেকে দূরে আছেন। ক্ষমা করবেন মেম সাহেব, যদি আমি কিছু ভুল বলে থাকি। রামুর কথায় ব্যথা ছিল, সেই একই ব্যথা যা আমি আমার হৃদয়ে অনুভব করতাম। সে তার বিয়ের কথা উল্লেখ করে বলল, আমাদের বিয়েও 1 বছরের বেশি হয়ে গেছে, কিন্তু আমরা আমাদের স্ত্রীর কাছে মাত্র 2 মাস থাকতে পেরেছি। প্রতিদিন তার কথা মনে পড়ে, কিন্তু কি করব, বাধ্যতা। বন্ধুরা, তার কথায় সেই তৃষ্ণা ছিল যা আমি সবসময় আমার মধ্যে লুকিয়ে রেখেছি। রামুর চোখে ঝলকানো ব্যথা আমার হৃদয় স্পর্শ করল। প্রথমবার কেউ আমাকে এমন অনুভব করাল যে সে আমার ব্যথা বুঝতে পারে। আমাদের দুজনের কষ্ট একই রকম ছিল, আমাদের আকাঙ্ক্ষাগুলো অসম্পূর্ণ ছিল।
সেই দিনের পর যখনই আমরা একে অপরের দিকে তাকাতাম আমাদের হৃদয়ে একটি অদ্ভুত টান অনুভব হতো। এমন একটি সম্পর্ক যেখানে কোনো শব্দ ছিল না, শুধু অনুভূতির একটি গভীর সমুদ্র ছিল। মোর চোখে নিজের জন্য একটি অদ্ভুত টান দেখে আমি এক ধরনের শান্তি পেতাম। হয়তো আমরা দুজনেই সেই অসম্পূর্ণ আকাঙ্ক্ষার গোলাম ছিলাম যা আমরা আমাদের হৃদয়ে পুষে রেখেছিলাম। বন্ধুরা, রামু যখন বলল, ম্যাডাম, উপার্জন না করলে ঘর কিভাবে চালাব, তখন তার কথায় আমার হৃদয় স্পর্শ পেল। আমি তাকে কিছু টাকা দিয়ে বললাম, রামু, তুমি তোমার বাড়ি চলে যাও, কিন্তু সে অস্বীকার করে বলল, না ম্যাডাম, আমরা এই টাকা বাড়িতে পাঠিয়ে দেব, যাতে আমাদের ঘর চলতে পারে। আমি এখানেই থেকে আপনার সেবা করব। যাই হোক, মালিক বাড়িতে নেই, তাই আমার দায়িত্ব যে আমি আপনার যত্ন নিই কি। তার কথায় নিজের পরিবারের প্রতি ভালোবাসা ও দায়িত্ব দেখে আমি অনুভব করলাম এই সাধারণ মানুষটি তার স্ত্রীকে কতটা ভালোবাসে। আর আমার স্বামী, যার আমার প্রতি সামান্যটুকুও মায়া নেই। রামুর চোখে আমি সেই ব্যাকুলতা দেখতে পেলাম যা আমার হৃদয়েও ছিল। তখনই আমার মনে হল হয়তো আমরা দুজনেই একে অপরের এই ব্যাকুলতা মিটিয়ে দিতে পারি। বন্ধুরা, সেই দিন থেকে আমি রামুকে ভিন্ন দৃষ্টিতে দেখতে শুরু করলাম। একদিন সে বাড়িতে পরিষ্কার করছিল এবং শুধুমাত্র একটি হাফ শার্ট পরেছিল। তার বলিষ্ঠ বাহু ও সুগঠিত দেহ দেখে আমার ভেতর এক ধরনের আলোড়ন সৃষ্টি হল। আমি তার কাছে আসা পছন্দ করতে শুরু করলাম এবং এখন আমি স্থির করলাম যে রামুর সাথে আমার জীবনের সেই শূন্যতা পূরণ করব। তাকে আকর্ষণ করার জন্য আমি নতুন নতুন উপায় অবলম্বন করতে লাগলাম। আমি ইচ্ছাকৃতভাবে তার সামনে ছোট ছোট পোশাক পরতাম যাতে সে আমার দিকে তাকায়। কিন্তু সে তো সবসময় নিজের কাজেই মগ্ন থাকত। কখনো কখনো আমি বাথরুমের দরজা একটু খুলে রাখতাম বা তার সামনে হালকা নাইট কাপড়ে থাকতাম। কিন্তু আমার সব প্রচেষ্টাই ব্যর্থ হচ্ছিল। সে যেন অন্য কোনো জগতে হারিয়ে গিয়েছিল। তারপর একদিন আমি তাকে আমার কাছে ডেকে বললাম, রামু, আজ আমার মদ্যপান করার ইচ্ছা হচ্ছে কি। সে উদ্বিগ্ন স্বরে বলল, ম্যাডাম, এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো নয়। গতবারও আপনার অসুস্থতা হয়েছিল। ও আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, তাহলে কি করব রামু? আমি আমার স্বামীর ভালোবাসার জন্য ব্যাকুল, কিন্তু সে আমার অস্থিরতা বুঝতে পারে না। সে নীরবে আমার ব্যথা শুনতে থাকল। আমি 2 গ্লাসে মদ ঢেলে একটি গ্লাস তার হাতে দিলাম। সে সংকোচ প্রকাশ করে বলল, ম্যাডাম, আমি মদ্যপান করি না। আমার এতটা যোগ্যতা নেই কি। তার এই লজ্জা আমাকে আরও প্রিয় করে তুলল। আমি ধীরে ধীরে তার হাত স্পর্শ করে বললাম, রামু, এখানে যোগ্যতার কথা নয়। এটা তো শুধু দুটি হৃদয়ের ব্যথা ভাগ করে নেওয়ার একটি মাধ্যম। বন্ধুরা, তার হাত ধরে আমি তাকে কাছে টেনে নিলাম। প্রথমবার তার নিকটত্বে আমি এক ভিন্ন ধরনের উষ্ণতা অনুভব করলাম। আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল এবং তার লজ্জায় ভরা চোখে আমি আমারই ব্যাকুলতার প্রতিচ্ছবি দেখতে পেলাম। ধীরে ধীরে আমি তার মুখের কাছে আমার ঠোঁট নিয়ে গিয়ে হালকা করে তার গাল স্পর্শ করলাম। আমার এই স্পর্শ তার ভেতর কিছু পরিবর্তন এনেছিল। তার শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে গেল এবং সে আমাকে তার বাহুতে জড়িয়ে নিল। আমরা দুজনেই সেই মুহূর্তে হারিয়ে গেলাম, যেন আমাদের সমস্ত অসম্পূর্ণ স্বপ্ন ও আকাঙ্ক্ষা একে অপরের মধ্যে পূর্ণ হচ্ছে। তার বাহুতে আমি সেই শান্তি পেলাম যা আমি সর্বদা কাঙ্ক্ষিত ছিলাম। সেই রাতে আমরা দুজনেই আমাদের ব্যাকুলতাকে শান্তিতে রূপান্তরিত করলাম। একে অপরের স্পর্শে নিজেকে হারিয়ে আমি সম্পূর্ণরূপে অসহায় হয়ে পড়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম আমার স্বামী আমাকে আরও বেশি ভালোবাসুক, আমাকে তার দিকে আকর্ষণ করুক। কিন্তু সম্ভবত আমার ভাগ্যে সেই ভালোবাসা ছিল না। প্রতিটি মেয়েই চায় যে তার স্বামী সর্বদা তার পাশে থাকুক, তার যত্ন নিক এবং তার প্রয়োজনীয়তার দিকে নজর রাখুক। কিন্তু আমার স্বামী তো সর্বদা তার কাজে এতটাই ব্যস্ত থাকতেন যে আমি সর্বদা একাকিত্ব অনুভব করতাম। এক রাতে রামু আমার ঘরে এসে বলল, ম্যাডাম, খাবার দেব? আমি বললাম, আমার এখন ক্ষুধা নেই কি। তারপর আমি সাহস করে বললাম, রামু, আমার একটি কাজ করবে? রামু হেসে বলল, অবশ্যই ম্যাডাম। আমি বললাম, রামু, আমার স্বাস্থ্য ভালো লাগছে না। একটু তেল গরম করে এনে আমার মালিশ করে দাও। রামু মাথা নেড়ে বলল, ঠিক আছে ম্যাডাম, আমি এখনই আনছি। আমি তখন গাউন পরিহিত ছিলাম এবং বিছানায় শুয়েছিলাম। রামু কিছুক্ষণের মধ্যেই তেল গরম করে ঘরে চলে এল। আমি হালকা হেসে বললাম, রামু, আমার পায়ে তেল লাগিয়ে মালিশ করে দাও। রামু বিনয়ের সাথে বলল, জি ম্যাডাম, এবং আমার পায়ের মালিশ শুরু করল। আমার শরীরের স্পর্শ সে ধীরে ধীরে অনুভব করতে লাগল। তার আঙুলগুলি আমার পায়ে ধীরে ধীরে ঘষতে লাগল এবং আমি উষ্ণতা অনুভব করতে লাগলাম। আমার পায়ের মালিশ করতে করতে সে এগিয়ে চল। আমার চোখ তার স্পর্শ অনুভব করছিল এবং এক অদ্ভুত আকর্ষণ অনুভব করতে লাগলাম। আমি হালকা করে পাশ ফিরে বললাম, রামু, আমার পিঠেরও মালিশ করে দাও।
খুব ব্যথা করছে। রামু কিছুটা সংকোচের সাথে বলল, ম্যাডাম আমি এটি করতে পারব না। আমি কিছুটা নরম স্বরে বললাম, রামু, তোমাকে লজ্জিত করার কিছু নেই। আমি তোমাকে তোমার কাজের জন্য আলাদাভাবে অর্থ দেব, যাতে তোমার পরিবার ভালোভাবে চলতে পারে। বন্ধুরা, সে কিছুটা সংকোচ বোধ করে আমার পিঠ মালিশ করতে শুরু করল। তার আঙুলের স্পর্শ যেন আমার আত্মার গভীরে পৌঁছে গেল। আমি দেয়ালে লাগানো আয়নায় দেখতে পাচ্ছিলাম যে সে ধীরে ধীরে আমার পিঠ মালিশ করছে এবং তার দৃষ্টি এখন আমার শরীরে স্থির হয়ে গেছে। আমি বললাম, রামু, আমার পিঠ ভালোভাবে মালিশ করো। সে কাঁপতে কাঁপতে হাত দিয়ে আমার পিঠ মালিশ করছিল এবং আমি অনুভব করছিলাম যে আমাদের উভয়ের তৃষ্ণা এখন একে অপরের মধ্যে মিশে যাচ্ছে। বন্ধুরা, পায়েল বিছানায় শুয়েছিল। তার চোখ কিছুটা ভেজা ছিল এবং মনে কিছু অশান্তি ছিল। সে জানত যে তার স্বামী খুব ব্যস্ত এবং কখনো নিজের জন্য সময় পায় না। এখন এখানে পরিস্থিতি বোঝার মতো কেউ ছিল না এবং এই কারণেই সে রামুর সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়েছিল। সে একজন বুদ্ধিমান মানুষ ছিল এবং পায়েল তার সাথে একটি সংযোগ অনুভব করত। পায়েল ধীরে বলল, তুমি কি আমার সাহায্য করতে পারো? তার কণ্ঠে কিছু ভিন্ন অনুভূতি ছিল, যেন সে নিজেকে কিছুটা স্বস্তি দিতে চায়। রামু কিছুক্ষণ চুপ থেকে হালকা হাসি দিয়ে বলল, অবশ্যই মেম সাহেব। আপনি বলুন, কি করতে হবে? পায়েল ধীরে বলল, আমি কিছু ভালো অনুভব করতে চাই, শুধু কিছুটা আরাম চাই। তুমি কি আমার সাহায্য করবে? শুধু একবার? রামু তার কণ্ঠে একটি শান্তি এবং বিশ্বাস অনুভব করল। রামু ধীরে বলল, মেম সাহেব, যদি আপনি আরাম চান, তবে আমি খুশি হব যে আমি আপনাকে সাহায্য করতে পারি। সে তেল গরম করে পায়েলের দিকে এগিয়ে গেল। যেই রামু পায়েলের পিঠে তেল লাগাল, একটি শান্তির অনুভূতি তৈরি হল। পায়েল গভীর শ্বাস নিল, যেন সে কিছুটা স্বস্তি পাচ্ছে। রামুর স্পর্শ তাকে এখন সম্পূর্ণ মাতাল করে দিয়েছে, যেন সে প্রতিটি মুভমেন্ট বুঝতে পেরেছে। বন্ধুরা, পায়েল তাকে আরও আরামদায়ক করতে বলল, একটু বেশি চাপ দাও রামু। মনে হচ্ছে ব্যথা কমছে। রামু আরামে তার পিঠ মালিশ করল এবং ধীরে ধীরে তার শরীরের প্রতিটি টান কমাতে চেষ্টা করল। এই মুহূর্তে পায়েল অনুভব করল যে কখনো কখনো সঠিক সময় এবং সঠিক মানুষ আপনার জীবনে শান্তি এবং বোঝাপড়া নিয়ে আসতে পারে। সে জানত যে রামু শুধু একজন কাজের মানুষ ছিল, কিন্তু আজ সে পায়েলকে একজন বন্ধুর মতো বুঝছিল এবং এটি তার জন্য অনেক অর্থ বহন করত। তোমাকে অনেক ধন্যবাদ রামু, পায়েল বলল এবং তার চোখে হালকা ভেজা ভাব ছিল, যা একটি গভীর স্বস্তি প্রকাশ করছিল। রামু হাসতে হাসতে বলল, মেম সাহেব, আমি সবসময় আপনার সাহায্য করার জন্য এখানে আছি। যদি কখনো প্রয়োজন হয়, আমাকে বলবেন। এটি শুনে আমি তাকে আমার বাহুতে শক্ত করে জড়িয়ে ধরলাম, কিন্তু রামু এক ঝটকায় নিজেকে দূরে সরিয়ে নিল এবং আমার পা থেকে চাদর তুলে আমার পুরো শরীর ঢেকে দিল। সে মাথা নিচু করে হাত জোট করে দাঁড়িয়ে বলল, মেম সাহেব, এটি আমাদের দ্বারা সম্ভব নয়। আমরা আমাদের স্ত্রীকে অনেক ভালোবাসি এবং আমরা আমাদের স্ত্রীর সাথে বা আমাদের মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না। নইলে আমরা বিশ্বাসঘাতক বলে পরিচিত হব। মেম সাহেব, আমরা গরিব হলেও আমাদের পরিশ্রমের অর্থ খাই। আমরা জানি যে মালিক আপনাকে ছেড়ে কয়েক মাস বিদেশে থাকেন, কিন্তু এর মানে এই নয় যে আপনি মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করবেন। আপনি মালিকের সাথে ভালোবাসার কথা বলুন, হয়তো তিনি আপনার কথা শুনবেন। যখন আমরা আমাদের স্ত্রী ছাড়া তার স্মৃতির উপর বেঁচে থাকতে পারি, তখন আপনি কেন পারবেন না? শেষ পর্যন্ত ভালোবাসা এবং বিশ্বাসও তো কিছু জিনিস। মালিক বাইরে থেকে এত পরিশ্রম করেন, সেটাও তো আপনার সুখের জন্যই। রামুর কথা শুনে তার প্রতিটি শব্দ আমার কানে জ্বলন্ত অ্যাসিডের মতো লাগছিল, কারণ সে সত্য বলছিল। রামু হাত জোট করে বলল, মেম সাহেব, এখন আমি আপনার বাড়িতে কাজ করতে পারব না। আমি কালই এখান থেকে চলে যাব এবং অন্য চাকরি খুঁজব। আমি তাকে থাকতে বললাম এবং বললাম, এটি করো না। আমি আমার ভুলের জন্য খুব লজ্জিত। তুমি কেন চাকরি ছাড়ছ রামু? সে মাথা নিচু করে বলল, না মেম সাহেব, এখন আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো। যখন আমরা আপনাকে দেখব, তখন হয়তো আমরা আপনার দিকে তাকাতে পারব না, আর আপনি আমাদের দিকেও তাকাতে পারবেন না। আপনি তরুণ, আমরাও তরুণ। কখনো আমরা পথভ্রষ্ট হয়ে যেতে পারি। আমরা খুব ভয় পাই, তাই আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো। আমি হাত জোট করে রামুর কাছে ক্ষমা চাইলাম এবং বললাম, যে ভুল আমি করেছি, তার জন্য আমাকে ক্ষমা করো রামু। আমি কিছুক্ষণের জন্য পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম। জানি না কিভাবে আমার হৃদয় এবং মনের উপর শয়তান আধিপত্য করেছিল। রামু মাথা নিচু করে বলল, মুখিম সাহেব, আপনি আমাদের কাছে ক্ষমা চাইবেন না। এই বয়সে মানুষের কখনো কখনো ভুল হয়ে যায়। আপনি মালিকের সাথে কথা বলুন, সব ঠিক হয়ে যাবে। এতটা বলার পর পরের দিনই রামু তার সমস্ত জিনিসপত্র নিয়ে আমাদের বাড়ি থেকে চিরতরে চলে গেল।
যাওয়ার সময় সে আমাকে ক্ষমা করে দিয়েছিল, কিন্তু আমার ভুলের কারণে বেচারা রামুকে এই চাকরি ছাড়তে হয়েছিল। আমি আমার ভুলের কারণে একজন ভালো, সরল ও শান্ত চাকরকে হারিয়েছি, যাকে আমি কখনই ভুলতে পারব না। তো বন্ধুরা, আজকের আমাদের ছোট্ট গল্পটি এখানেই শেষ। গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এরকম আরও রোমাঞ্চকর গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, তার আগে পর্যন্ত আপনি ও আপনার প্রিয়জনদের যত্ন নিন। ধন্যবাদ।